এই অংশের শুরুতে আমরা প্রথমে বালিকে দেখতে পাই। সেই যখন কনভিনিয়েন্স স্টোর থেকে বেরিয়ে এলো তখন হঠাৎ করেই তার পুরনো দিনের কথা মনে পড়তে লাগলো। একসময় সে ঠিক এমনভাবেই গাবির জন্য নানা রকম জিনিস কিনে নিয়ে যেত, কিন্তু গাবির কখনোই সেগুলো পছন্দ হতো না। সে সবসময় কোনো না কোনো খুঁত বের করত, বলতো এই জিনিসগুলো তার কোনো কাজেই আসবে না। তবে একবার বালির আনা লাঞ্চ বক্সটি তার খুব পছন্দ হয়েছিল। সেই স্মৃতিটুকুই যেন বালির হৃদয়ে ক্ষীণ এক আলো হয়ে রয়ে গিয়েছিল। দৃশ্যটি বর্তমান সময়ে ফিরে এলো। বালি আবারও গাবির পছন্দমতো জিনিসপত্র নিয়ে তার কাছে এলো, কিন্তু ভেতরে ঢোকার আগেই সে গাবির বন্ধুদের কথা শুনে ফেলল। তারা বলছিল আজ গাবির চ্যানের সঙ্গে দেখা করতে গেছে, চ্যানকে আমন্ত্রণপত্র দিতে। কথাগুলো থেকে বোঝা যাচ্ছিল গাবি ভীষণ খুশি ছিল, সুন্দর করে সেজেগুজাও গিয়েছিল। এই কথাগুলো বালির কানে পৌঁছতেই তার হৃদয় যেন ভেঙে চুরমার হয়ে গেল। তবুও সে ভেতরে ঢুকল। তাকে দেখেই সবাই চুপ হয়ে গেল এবং জানালো গাবি এখানে নেই, সে কোথায় গেছে তাও তারা জানে না। বালি নিঃশব্দে সেখান থেকে চলে এলো। এরপর লুজ আর শ্যাককে দেখা গেল। তারা নিজেদের প্রজেক্ট নিয়ে কথা বলতে বলতে এগিয়ে যাচ্ছিল। কথার ফাঁকে শ্যাক বলল ট্র্যাকার ব্রেসলেট তৈরি হয়ে এলে সে প্রথমেই সেটি লুজকে দেবে। এতে লুজ খুশিতে উজ্জ্বল হয়ে উঠল। তারপর সে হঠাৎ জিজ্ঞেস করল সেই মেয়েটির কি হবে যার সঙ্গে শ্যাক ছোটবেলায় চার্চের বাইরে দেখা করেছিল। শ্যাক হেসে বলল তাকে সে দ্বিতীয় ব্রেসলেটটি দেবে। কথা বলতে বললে শ্যাক যখন লুজের হাত ধরল তখন লুজের হৃদয়ে আর নিজের ভেতরের গোপন কথাটি চেপে রাখতে পারল না। সে যেন মনে মনে বলে উঠল চার্চের সেই মেয়েটি আমি, যাকে তুমি এতদিন ধরে খুঁজে ফিরছ। শ্যাক বিস্ময়ে অভিভূত হয়ে গেল। লুজের মুখ দুহাতে ধরে বলল তাই তো, তোমাকে আমার এত চেনা চেনা লাগতো। অবশেষে আমাদের দেখা হলো। কিন্তু পর মুহূর্তেই বোঝা গেল এ সবই লুজের কল্পনা, বাস্তবে সে কিছুই বলেনি। পরবর্তী দৃশ্যে দেখা গেল বালি যখন ডর্মে ফিরছিল তখন একটি ফ্রেঞ্চ রেস্তোরাঁয় গাবিকে বসে থাকতে দেখে সে থমকে গেল। গাবি সেখানেই চ্যানের সঙ্গে দেখা করবে। সে সুন্দর করে সেজেছিল, মুখে ছিল উচ্ছ্বাসের ছাপ। কিছুক্ষণ পর চ্যান এলো। গাবি তাকে সম্মান করে বসার জন্য আসন এগিয়ে দিল। তার সঙ্গে কথা বলার জন্য ভীষণ উৎসুক দেখাচ্ছিল। বাইরে দাঁড়িয়ে বালি সবকিছু দেখছিল। তার মনে হচ্ছিল গাবি যেন তাকে ছাড়াই কত সুখে আছে, যেন তার অনুপস্থিতিতে কোনো শূন্যতাই নেই। গাবি চ্যানকে বলল এখনও তার বিশ্বাস হচ্ছে না যে চ্যান সত্যিই তার সঙ্গে দেখা করতে এসেছে। চ্যান আমন্ত্রণপত্রটি চাইল। গাবি সেটি তার হাতে তুলে দিল। একসময় গাবি চ্যানের হাত ধরতে চেয়েও থেমে গেল, কারণ ঠিক সেই মুহূর্তে চ্যান গ্লাসটি তুলে নিল। দ্বিতীয়বার হাত বাড়ানোর সাহস তার হচ্ছিল না। তখন চ্যান উঠে দাঁড়ালো, মৃদু অভিমানে বলল তুমি কি আমার কাছেই ভয় পাচ্ছ? আবার চেষ্টা করলে না কেন? গাবি তড়িঘড়ি করে ক্ষমা চাইল এবং এবার সাহস করে চ্যানের হাতটি ধরল। দুজন আবার বসে কথাবার্তা শুরু করল। মনে হচ্ছিল চ্যান তাকে সম্পর্কের একটি সুযোগ দিচ্ছে। আর বাইরে দাঁড়িয়ে বালি নীরবে সব দেখছিল। তার চোখে জল এসে গেল। তবুও সে নিজের মনকে বোঝালো একদিন না একদিন এমনটা হবারই ছিল। আর তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তো গাবির সুখ। যদি গাবি সুখে থাকে তবে সেও নিজের কষ্ট ভুলে শান্তি খুঁজে নেবে। অন্যদিকে লুজকে দেখা গেল। সে যখন অফিসে এলো অবাক হয়ে দেখল সবাই কাজ করতে করতে সেখানেই ঘুমিয়ে পড়েছে। শ্যাক আলাদা একটি ঘরে বসে কাজ করছিল। লুজ সবার কাজ খুঁটিয়ে দেখতে লাগলো। শ্যাকের খাতার পাতায় তার চোখ হঠাৎ থেমে গেল। সেখানে সেই একই পাতা সংরক্ষিত যেটি একদিন পার্কে সেই আর শ্যাক একসঙ্গে ধরেছিল। পাতাটি দেখে লুজ বিস্মিত হয়ে গেল, আবার অদ্ভুত এক আনন্দ অনুভব করল। ঠিক তখনই শ্যাক লুজের হাতে পাতাটি দেখতে পেল। সে দ্রুত বাইরে এলো, কিন্তু ততক্ষণে লুজ পাতাটি আগের জায়গায় রেখে দিয়েছিল এবং স্বাভাবিক ভঙ্গিতে প্রজেক্ট নিয়ে কথা বলতে শুরু করলো। এদিকে রেস্তোরাঁ থেকে চ্যান আর গাবি একসঙ্গে বেরিয়ে এলো। চ্যান গাবিকে হাত মুছতে টিস্যু দিল। গাবি আনন্দ ভরে চ্যানের হাত ধরল, কিন্তু তারা হঠাৎই লক্ষ্য করল বালি সেখানেই আছে। গাবির গাড়ির পাশে অপেক্ষা করতে করতে সে ঘুমিয়ে পড়েছিল। দৃশ্যটি দেখে গাবি স্তব্ধ হয়ে গেল। তারপর রাগে ফেটে পড়ল। সে কঠোর স্বরে বলল তুমি এখানে কি করছো? আমি তো তোমার সঙ্গে সম্পর্ক শেষ করেছি, তবুও কেন বারবার আমার সামনে আসছো? বালি মাথা নিচু করে বলল সরি, আমি শুধু তোমাকে এই জিনিসগুলো দিতে এসেছিলাম। এবার সবকিছু তোমার পছন্দ মতোই কিনেছি। চ্যান বিরক্ত হয়ে উঠল। সে তীক্ষ্ণ স্বরে বলল এই মেয়েটি এখনো তোমার উপর অধিকার দেখাচ্ছে কেন? তুমি কি তাকে ঠিকভাবে বিদায় জানাওনি? এরপর গাবি আর চ্যান একসঙ্গে বালিকে নানা কথা শুনিয়ে দিল, যেন সে তাদের জীবন থেকে সরে যায়। চ্যান তখন খুবই বিরক্ত ছিল। সে রাগ করে চলে যেতে যেতে বলল আগে বালির সঙ্গে সব পরিষ্কার করো, তারপর আমার সঙ্গে দেখা করো। চ্যান চলে যাওয়ার পর বালি আবার গাবির কাছে ক্ষমা চাইল। বলল আমি আর তোমার সামনে আসব না। সরি, আমার কারণে তোমার ডেট নষ্ট হয়ে গেল। আমি সত্যিই ভুল করে এখানে ঘুমিয়ে পড়েছিলাম। কিন্তু গাবি তার কথায় বিশ্বাস করল না, বরং আরও জোরে চিৎকার করে বলল তুমি ইচ্ছে করেই আমার সুখের মাঝে বাধা দিচ্ছ। কেন এমন করছো? বালি আবারও হৃদয় থেকে ক্ষমা চেয়ে চলে যেতে উদ্যত হলো। তখন গাবির হঠাৎ মনে হলো সে হয়তো কিছুটা বেশি বলে ফেলেছে। সে বালিকে থামিয়ে বলল চলো তোমাকে তোমার ডর্ম পর্যন্ত পৌঁছে দিই, তবে মনে রেখো এটাই হবে শেষবার। বালি নীরবে গাড়িতে বসে পড়ল। গাবি গাড়ি চালাতে চালাতে বারবার একই কথা বলতে লাগলো, এটাই শেষবার সে তাকে নামিয়ে দিচ্ছে, এটাই তাদের শেষ কথা।
কথা বলা। এরপর আর কখনো তারা একে অপরের সঙ্গে কথা বলবে না। বালি কোনো উত্তর দিল না। সে মুখ ফিরিয়ে নীরবে কাঁদতে লাগল। গাবির প্রতিটি কথা তার হৃদয়ে গভীর আঘাত করছিল। পুরো পথ জুড়ে সে চুপচাপ বসে রইল। ডর্মের সামনে পৌঁছানোর পর দেখা গেল বালি ঘুমিয়ে পড়েছে। আসলে তার শরীর ভীষণ খারাপ ছিল, সে নড়তেও পারছিল না। গাবি তার কপালে হাত রেখে বুঝল তার তীব্র জ্বর। উদ্বিগ্ন কণ্ঠে বলল, তোমার তো খুব বেশি জ্বর, তোমাকে ডাক্তার দেখানো উচিত। কিন্তু বালি দুর্বল স্বরে না করে দিল। তার শরীরে আর শক্তি ছিল না। গাড়ির ভেতরেই সে গভীর ঘুমে ঢলে পড়ল। আর সেই ঘুম যেন দীর্ঘ সময় ধরে স্থির হয়ে রইল, নীরব, ক্লান্ত আর অসহায়। এরপর যখন বালি জেগে উঠল তখন দেখল গাবিও গাড়ির ভেতরেই ঘুমিয়ে পড়েছে। শুধু তাই নয়, সে বালির জন্য ওষুধও কিনে এনেছে। গাবি আধো ঘুমে বলল, এটাও আমি তোমার জন্য শেষবার কিনে আনলাম। ওষুধগুলো দেখে বালি মৃদু হেসে উঠল। সে গাবিকে না জাগিয়েই নিঃশব্দে সেখান থেকে চলে যেতে লাগল। কিছুক্ষণ পর গাবি জেগে উঠে দূরে তাকিয়ে দেখল বালি তাকে দূর থেকেই বিদায় জানাচ্ছে। তার ঠোঁট নড়ল, খুব আস্তে করে বলল, আমি তোমাকে ভালোবাসি। তারপর সত্যিই সে চলে গেল, যেন এই দেখা ছিল শেষ দেখা। গাবি স্থির দৃষ্টিতে বালির চলে যাওয়া দেখছিল। এটাই প্রথমবার যখন তার অন্তরের গভীরে বালির জন্য এক অদ্ভুত কষ্টের অনুভূতি জন্ম নিল। সে কিছুক্ষণ ভাবনায় ডুবে রইল, কিন্তু শেষ পর্যন্ত তার মনে শুধু চ্যানের কথাই ঘুরপাক খেতে লাগল। সে নিজেকে বুঝিয়ে নিল তার প্রয়োজন শুধু চ্যানকেই, তাই বালির দিকে আর বেশি মন দিল না। পরবর্তী দৃশ্যে দেখা গেল বালি লুজের পাশে বসে সবকিছু খুলে বলছে। সে বলল, গাবির শুরু থেকেই আমার প্রতি দয়ালু ছিল, তাই তার সঙ্গে জড়িয়ে থাকা সব সুখ স্মৃতিগুলো আমি সবসময় নিজের কাছে যত্ন করে রাখব। লুজ তাকে শান্ত করতে লাগলো। শাও আর লিমি বালির জন্য স্যুপ বানিয়ে আনলো, যাতে সে দ্রুত সুস্থ হয়ে ওঠে। তিনজনই প্রাণপণে চেষ্টা করছিল যেন বালির মন কিছুটা হলেও ভালো হয়, কারণ গাবির কারণে বালি মানসিকভাবে ভেঙে পড়েছিল। এরপর সকালে দেখা গেল লুজ তখনও ঘুমিয়ে। হঠাৎ লিমি দৌড়ে এসে তাকে ডাকতে লাগলো। উত্তেজিত কণ্ঠে জিজ্ঞেস করল, তোমরা কি এমন একটি ট্র্যাকার অ্যাপ বানাচ্ছ যা হারিয়ে যাওয়া শিশুদের জন্য খুব উপকারী হবে? লুজ অবাক হয়ে বলল, হ্যাঁ, কিন্তু তুমি এসব জানলে কিভাবে? লিমি বলল, শুধু আমি নয়, সিনিয়রদের কাছেও এই খবর পৌঁছে গেছে। আমার মনে হয় তোমাদের অ্যাপের পুরো তথ্যই তাদের কাছে আছে। এ কথা শুনে লুজ হতভম্ব হয়ে গেল। সে দ্রুত শ্যাকের কাছে গিয়ে সব জানালো। শ্যাকও বিস্ময়ে স্তব্ধ হয়ে গেল। তাদের অ্যাপের তথ্য ফাঁস হলো কিভাবে? চিন্তায় তার মুখ গম্ভীর হয়ে উঠল। কিন্তু সে সারা রাত কাজ করে ক্লান্ত ছিল, তাই লুজ তাকে বোঝালো, চিন্তা করো না, আমরা নিশ্চয়ই কোনো না কোনো সমাধান বের করব। প্রয়োজনে অ্যাপে পরিবর্তন আনব। আপাতত তুমি বিশ্রাম নাও, তোমার ঘুমও জরুরি। শ্যাক রাজি হলো এবং পাশেই গিয়ে শুয়ে পড়ল, কিন্তু সে ঠিকমতো কম্বল গায়ে দেয়নি। কিছুক্ষণ পর লুজ তা খেয়াল করল। সে এগিয়ে এসে কম্বল ঠিক করে দিতে গেল। ঠিক সেই মুহূর্তে দুজনের মুখ খুব কাছে চলে এলো, প্রায় চুম্বন হতে হতে থেমে গেল। লুজ ভীষণ অপ্রস্তুত হয়ে দ্রুত সরে গেল, কিন্তু দুর্ভাগ্যবশত হানিয়া এই দৃশ্যটি দেখে ফেলেছিল। রাগে তার চোখ জ্বলছিল। সেই ইশারায় লুজকে বাইরে আসতে বলল। লুজ বাইরে এলে হানিয়া কঠোর স্বরে জিজ্ঞেস করল, হাই স্কুলে তুমি আমার সঙ্গে কথা বলতে না, শ্যাকও কখনো তোমার বন্ধু ছিল না, তাহলে এখন আমার আর শ্যাকের সম্পর্ক ভাঙার সঙ্গে সঙ্গে তুমি ওর প্রতি এত আগ্রহ দেখাচ্ছ কেন? নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে। লুজ শান্ত স্বরে বলল, না, কোনো বিষয় নেই, আমরা শুধু বন্ধু। হানিয়া তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, আমার তো মনে হয় তুমি অনেক দিন ধরেই শ্যাকের পেছনে ছিলে, এখন সুযোগ পেয়ে তার বন্ধু হয়েছ, কিন্তু কেন? এর উত্তর তোমাকে এখনই দিতে হবে। লুজ দৃঢ়কণ্ঠে জবাব দিল, আমরা এমন বন্ধু নই যে আমি আমার ব্যক্তিগত জীবনের হিসাব তোমাকে দেব, তাই ভালো হয় তুমি আমার সঙ্গে বাজে কথা বলা বন্ধ করো। এই কথা বলেই সে সেখান থেকে চলে গেল। পরবর্তী দৃশ্যে জানা গেল সবারই বুঝতে বাকি রইল না তাদের অ্যাপের তথ্য লিনজির মাধ্যমে ফাঁস হয়েছে, কারণ সেদিন সেই অফিসে এসেছিল। সবাই লিনজিকে ডেকে কথা বলল। লিনজি মাথা নিচু করে ক্ষমা চাইল। সে বলল, আমার ইচ্ছে ছিল না তথ্য ফাঁস করার, সিনিয়ররা কথার ফাঁকে সব জেনে নিয়েছে, দয়া করে আমাকে ক্ষমা করো। রুমমেটরা রেগে উঠছিল, কিন্তু জ্যাংউইং মাঝখানে এসে লিনজিকে রক্ষা করল। সে বোঝালো লিনজি ইচ্ছে করে কিছু করেনি। তিনজন ছেলের মধ্যে উত্তেজনা বাড়তে লাগল। তখন শ্যাক সবাইকে থামিয়ে বলল, এভাবে ঝগড়া করে কোনো লাভ নেই। এই ঘটনার কথা জানতে পেরে হানিয়া সরাসরি সিনিয়রদের কাছে গিয়ে দাঁড়ালো। সে কঠোর স্বরে বলল, তোমাদের সাহস হলো কিভাবে আমাদের প্রজেক্ট নকল করার? সিনিয়ররা ঠান্ডা গলায় উত্তর দিল, আমরা কিছুই নকল করিনি। যদি শ্যাকও একই ধরনের প্রজেক্ট বানায় তাতে আমাদের দোষ কোথায়? হানিয়া ক্ষুব্ধ হয়ে বলল, বাজে কথা বন্ধ করো, জিততে হলে তোমরা কত নিচে নামতে পারো তা আমি জানি। তবুও তারা কিছু স্বীকার করল না। তখন জ্যাংউইং একটি ফাইল দেখিয়ে বলল, আমরা আমাদের প্রজেক্টের সত্ত্ব আগেই নিবন্ধন করিয়েছি, যদি তোমাদের প্রজেক্ট আমাদের সঙ্গে সামান্যও মিলে যায় তাহলে কপিরাইট মামলা করব। এই কথা বলে তারা চলে গেল। তাদের চলে যাওয়ার পর সিনিয়ররা দুশ্চিন্তায় পড়ে গেল, তারা কি সত্যি ভুল করেছে? যদি ধরা পড়ে যায়? একজন বলল, চিন্তা করো না, আমি অন্য একটা পরিকল্পনা ভাবছি। অন্যদিকে হানিয়া আর শ্যাক জ্যাংউইংকে জিজ্ঞেস করল, তুমি প্রজেক্টের সত্ত্ব কবে নিবন্ধন করলে? জ্যাংউইং হেসে বলল, আমার কাছে কোনো সত্যই নেই, আমি শুধু তাদের ভয় দেখিয়েছি। এই বুদ্ধি
বুদ্ধিটা দিয়েছে আমাদের জিনিয়াস লুজ। শ্যাক হেসে উঠল। সে বলল, লুজ সত্যি অসাধারণ, যে কোনো সমস্যার সমাধান খুঁজে নিতে পারে। এই প্রশংসা হানিয়ার ভালো লাগলো না। তার মুখ গম্ভীর হয়ে উঠল। সে বিরক্ত স্বরে বলল, এটা এমন বড় কিছু নয়। তারপর সেখান থেকে চলে গেল। এরপর সবাই একসঙ্গে বসে আলোচনা করতে লাগলো। গাবি জানালো সে শ্যাকের প্রজেক্ট তার বাবাকে দেখিয়েছে। তার বাবা এটি খুব পছন্দ করেছেন এবং বিনিয়োগ করতেও প্রস্তুত। এই খবর শুনে সবার মুখে আনন্দের হাসি ফুটে উঠল। তারা উচ্ছ্বসিত হয়ে ভবিষ্যৎ পরিকল্পনা করতে শুরু করল। অ্যাপটি যখন আনুষ্ঠানিকভাবে চালু হবে তখন কিভাবে সেটিকে সফল করে তোলা যায় সেই নিয়েই তাদের স্বপ্ন বোনা শুরু হলো। আর এই পর্বটি এখানেই শেষ হলো।